জি হনুমান টুপি পরছি। আমার খুবই ঠান্ডা লাগতেছে, হনুমান টুপি হোক। দেখো সোডিয়াম অ্যাজাইডের সংকেত হচ্ছে NaN3। এটা ভালো করে মনে রাখবা, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাজাইড। আমি তো লিখতেও পারতেছি না, সোডিয়াম অ্যাজাইড। তো খুবই যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে সোডিয়াম অ্যাজাইড এর বিয়োজিত হয়ে, সোডিয়াম অ্যাজাইড বিয়োজিত হয়ে, দেখো বিয়োজিত হয়ে তোমার নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে বলছে 45 গ্রাম সোডিয়াম অ্যাজাইড, ভালো করে বুঝবেন, 45 গ্রাম সোডিয়াম অ্যাজাইড বিয়োজিত হয়ে, দেখেন আমি এখানে জাস্ট নিয়মটা শিখাবো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট না আপনাদের জন্য। বিয়োজিত হয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1.15 অ্যাটমসফিয়ার চাপে কত লিটার নাইট্রোজেন উৎপন্ন হয়? বলেন ম্যাথটা কিভাবে করবেন? খুবই সহজ একটা বিষয়, ম্যাথটা কিভাবে করবেন বলেন। এটা খুবই ইম্পর্টেন্ট বাট সহজ। সোডিয়াম অ্যাজাইড বিয়োজিত হয়ে, তাহলে সোডিয়াম অ্যাজাইডকে বিয়োজিত করো, সোডিয়াম অ্যাজাইড বিয়োজিত হইলো পুরোটাই। আচ্ছা এটা তো উভমুখী রিয়াকশন হবে না, এটা পুরোটাই রিয়াকশন করো। বিয়োজিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করলো আর সোডিয়াম গ্যাস উৎপন্ন করলো। এখন দেখো নাইট্রোজেন সোডিয়াম গ্যাস উৎপন্ন করলো, এখন আমার নাইট্রোজেন এখানে একটা আছে, এখানেও নাইট্রোজেন একটা আছে, বাট এখানে সোডিয়াম সরি সোডিয়াম একটা আছে, এখানে সোডিয়াম একটা আছে, বাট এখানে নাইট্রোজেন তিনটা, এখানে দুইটা। তার মানে এর দুই পাশে দাও, এর তিন পাশে দাও, তার মানে এখানে দুই দিলে আনসার মিলে যাবে। প্রশ্নটা বুঝো এবং প্রশ্নটা বুঝার মানে চেষ্টা করো যে কিভাবে বলছে। তাহলে নাইট, আচ্ছা একটু দাঁড়াও, দেখো তাহলে এই জায়গাটাতে, আম্মুকে একটা কল দিও তো। এই জায়গাটাতে নাইট্রোজেন সোডিয়াম অ্যাজাইডের ডাব্লু দেয়া আছে, আর বলছে কত গ্রাম নাইট্রোজেন উৎপন্ন হবে, মানে পড়াইতে বসাইলাম আর দেখো কত গ্রাম নাইট্রোজেন উৎপন্ন হবে, সম্পর্কটা এর সাথে এর, আবারও বলি সম্পর্কটা এর সাথে এর, তাহলে কি হবে n অফ সোডিয়াম অ্যাজাইড divided by n of nitrogen is equal to 2/3, তাই কি না? 2/3। তাহলে এই সোডিয়াম অ্যাজাইডের আমার ডাব্লু দেয়া আছে, তাহলে এটা কি হবে ডাব্লু ডিভাইডেড বাই এম। এইখানে আমার কি কি দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে, চাপ দেয়া আছে, এবং কত লিটার নাইট্রোজেন উৎপন্ন করতে বলছে, তার মানে পিভি ডিভাইডেড বাই আরটি ইকুয়াল টু 3/2। ইটস নট ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ এটা হাতে কলমে ক্যালকুলেশন করা একটু টাফ হয়ে যাবে, এটা হাতে কলমে ক্যালকুলেশন করা বেশ টাফ হয়ে যাবে, বাট এটা তোমার জন্য দেখা যায় যে ইজি। এখন আসি হাতে কলমে ক্যালকুলেশনটা যদি আসে দেখবা যে এগুলা কাটাকাটি যায় এরকম টাইপের দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখন দেখো এখানে তুমি কি করবা, ডাব্লিউ এর মান হচ্ছে 45 ডিভাইডেড বাই হচ্ছে সোডিয়াম অ্যাজাইডের ভর হচ্ছে 65 আণবিক ভর, ঠিক আছে, ইনটু হচ্ছে 2 ইকুয়াল টু 3 ইনটু পি এর মান হচ্ছে 1.15 পি ভি এর মান আমার বের করতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে আর টি এর মান। এখানে আর টি দেখো অ্যাটমসফিয়ার আছে, লিটার আছে, আর এখানে কেলভিন আছে, তাহলে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন 0.0821, ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তবে ক্যালকুলেশন করার সময় আপনি 0.082 ধরে করবেন, 1 ধরবেন না। ক্যালকুলেশন করার সময় আপনি 0.082 ধরে করবেন, তাহলে ক্যালকুলেশনটা মিলবে। আবারও বলতেছি ক্যালকুলেশন করার সময় আপনাকে অবশ্যই 0.082 ধরে করতে হবে, 1টা ধরবেন না। আচ্ছা
এই জায়গায় টি এর মান আছে, এখানে 30 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস আছে, মানে 303 হয়। 303 না ধরে আমি এটা 27 ডিগ্রি করে দিই, তাহলে 27 ডিগ্রি করে দিই, ঠিক আছে, 300 হয়ে যাবে। তাহলে দেখেন ক্যালকুলেশনটা মিলবে। এটা কাটেন, এটা কাটলে এখানে আসবে 3 দিয়ে কাটলে 100 আসবে। 5 দিয়ে কাটেন, 5 লং 45, 5 13 65, 12ই ধরে নিলাম আমি। এটা 6, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6। দেখেন কিভাবে অঙ্ক মিলে না, দেখেন 3/2 সব বাদ দেন, এগুলো এক এক করে বাড়াইছেন কমাইছেন হেইয়া পরে দেখেন কত কার কাছাকাছি আসে। প্রশ্নটা দেখবেন কার কাছাকাছি আসবে। আমার ইন্টু 100 ইন্টু 0.0821টাকে আমি এইভাবে করি। দেখেন 0.0821টাকে আমি এইভাবে করি যে 82 ডিভাইডেড বাই 1, 1 2 3, 1000 এটা করে দিই নাকি? ঠিক আছে না? এটা ঠিক আছে, এটা ঠিক আছে না? ইকুয়াল টু 1.15 ইন্টু ভি। 1.15 কে আমি 1 ধরে নেই, তার মানে এটা পুরোটাই বাদ চলে যাবে। 1.15 কে আমি কি ধরবো? 1 ধরে নেব, তার মানে এটা আমার পুরোটাই বাদ চলে গেল। তার মানে এখন চলে আসেন এই জায়গাটাতে, ইকুয়াল টু আসেন, এটা কাটবেন, কত আসে? দুইটা শূন্য কাটলে এখানে আসে 10, 10 দিয়ে এইটাকে কাটলে আসবে 8.2, 8ই ধরে নেন, তাহলে 3 আসছে 24, এটা দিয়ে কাটলে হচ্ছে 4, 4, হ্যাঁ 3 4 12, তাহলে ভি ইজ ইকুয়াল টু 12। এটা আসে, কিন্তু এখানে অন্য আসছে 12 দুগুণে 24 আসছে, এখানে কোনো ভুল হয়েছে নাকি? এই কোথাও ভুল হয়েছে নাকি দেখো তো, এর 24 লিটার আসবে। এই কেবল এক পেজ হইলো কথা, 11টার ক্লাস কয় মিনিট লাগে? এটা 12 লিটার আসবে না, এটা 22 লিটার আসবে। এটার অ্যান্সার হচ্ছে 22। ও না না না, 22 কিভাবে আসবে? এটা তো 27 দিয়ে করছি না, এটা চেঞ্জ হবে। এই ক্যালকুলেটর বের কর সবাই, ক্যালকুলেটরে কত, এটা কত আসে? ক্যালকুলেটরে করো, এটা কত আসে দেখো, দেখো তাতেই দেখো। এটা ভি এর মানটা একটু চেঞ্জ আসবে, কারণ এখানে আমি 27 ডিগ্রি সেলসিয়াস ধরছি। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, এইখানে 3/2 লিখে দিছি না? গুড, এটা এই গুড, ভেরি গুড, এটা 2/3 হবে, তার মানে এখানে 3 হবে। আচ্ছা দাঁড়াও, এটা আমি আবার করে দিচ্ছি, এটা অ্যান্সার বের করতে হবে। এটা দেখো কিভাবে বের করতে হয় আমি দেখাবো, এটা একটা বড় ক্যালকুলেশন তো, দেখাচ্ছি দাঁড়াও। তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে 45 ডিভাইডেড বাই হচ্ছে 65 ইনটু হচ্ছে 3, ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু পি এর মান হচ্ছে 1.15টাকে এটা বাদ দিবা, হ্যাঁ, যেটা পয়েন্টের পর থাকবে এটা বাদ দিবা। এটা হচ্ছে 1 ইনটু ভি এর মান আমি জানি না, আর টি এর মান 0.082 ইনটু টি এর মান হচ্ছে 300। তার মানে এখানে দেখো 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 13 65, এটা 12 ধরে নাও, 3 4 12, 4 দুগুণে 8, 2.25 ধরো, এটা 2.25 কেন? 4 দুগুণে 8 থাকে 10, 0.25 কে 4 বার করলে কিন্তু 1 হয়, তাহলে 2.25 হচ্ছে। এটা সহজ, এটা কিন্তু বুঝতে পারো, এটা বুঝতে হবে। 4 দিয়ে 9 কে কাটলে কত পেজ লিখছেন ভাইয়া? এটাই এক পেজ, দেখ এটাই প্রথম পেজ। এখন চলে আসো, এখানে আমার আসলো 2.25 ইন্টু 82 ডিভাইডেড বাই 1 2 3টা শূন্য ইন্টু হচ্ছে 300 ইকুয়াল টু হচ্ছে 2 ভি। ঠিক আছে, ইকুয়াল টু 2 ভি। তো খুবই ভালো কথা। তো এখন দেখো এখানে কাটো, 100 দিয়ে কাটলে এখানে 3, এখানে থাকবে হচ্ছে কত? 10, তাই না? এখানে থাকবে 10, তাহলে 8.2 আসবে এখানে। বোঝার চেষ্টা করেন, 8.2 আসবে এখানে, তার মানে 2.25 ইন্টু 8.2 ইন্টু হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 2 ভি। তার মানে আপনি এখান থেকে আসেন ভি এর মানটা কিভাবে বের করবেন। ভি ইকুয়াল টু, এখানে 2 আছে, এখানে 4 আছে, 4 ধরেন,
তাহলে 2.25 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 3, ঠিক আছে? কত হয়? 4 দুগুণে 8, ভালো করে বুঝেন, 4 দুগুণে 8 আর একে হচ্ছে 9, 3 লং 27 লিটার। এই যে শেষ, এটাই অ্যান্সার। মানে হয় 27 বা 27-এর আশেপাশে, হয় 27 বা 27-এর আশেপাশে, কারণ আমরা এখানে এই যে 12 কে 13 ধরছি, 27 বা 27-এর আশেপাশে, এর আশেপাশে। বুঝতে পারছেন? এত বড় ম্যাথটাও আপনি কিন্তু 1 মিনিটে করতে পারবেন। এটাই হচ্ছে ট্রিক্স। প্রথম কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এই এই ইকুয়েশনটা মিলাই নিতে হবে। আপনি যদি এই ইকুয়েশনটা মিলাতে পারেন তাহলে আপনি গেইনার, আর যদি না পারেন তাহলে আপনি লুজার। ঠিক আছে? এই ইকুয়েশনটা আপনাকে অবশ্যই মিলাতে হবে। এই ইকুয়েশনটা আপনাকে অবশ্যই মিলাতে হবে। এই মিলছে? দেখো, এরপরের ম্যাথটা আসি। ভাইয়া কিভাবে ম্যাথটা করাবেন? দেখেন এখানে ম্যাথটা আসি। লেখেন 5 গ্রাম KClO3 সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে এই মিলছে? প্রমাণ তাপমাত্রা হিসাবে কত লিটার অক্সিজেন পাবা? এসটিপি তে কত লিটার অক্সিজেন? হ্যাঁ মিলছে রে গাধার দলগুলো, একটা কথা বলে নাই। গরমের দিন, এই সরি গরমের দিন বলতে এই ঠান্ডার দিন মেজাজ গরম করিস না, কিন্তু আমি ঠান্ডা আছি। সব গাধার দল, বলো তো দেখা। KClO3 এটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে পাবা KCl প্লাস হচ্ছে O3। এই KClO3 নাম কি? KClO3 নাম কি রে? KClO3 নাম কি? তো শ্বশুরের মাথা। আমি বললে মিলবে কেন? আজব কথাবার্তা এগুলা, কোন ধরনের কথাবার্তা এগুলা? ওই পীর ভক্তদের কাছে যাইস। আমি কি পীর? আমি আমার মতো ভুল হইতে পারে, এর আগে এখানে দেখে এটা ভুল করে বলাইছি। 3/2 এর জায়গায় 2/3 দিয়ে দিই, এই 2/3 এর জায়গায় 3/2 দিয়ে দিচ্ছি। আমি তো পীর না। তোমরা পীরের কাছে যাও, তোমরা পীরের ভক্ত। চলে আসো, মেজাজ গরম করিও না, ঠান্ডা থাকতে দাও। চলে আসি। এইখানে আমার বলতে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে অক্সিজেন পাবো। অক্সিজেন পাবো, তার মানে পটাশিয়াম ক্লোরেটের সাথে আমার সম্পর্কটা হচ্ছে অক্সিজেনের। বোঝার চেষ্টা করো, পটাশিয়াম ক্লোরেটের সাথে অক্সিজেন সম্পর্ক। খুবই ভালো। এরপরের দিকে চলে আসেন, এইটার মোল সংখ্যা। তাহলে দেখেন এন অফ KClO3 ডিভাইডেড বাই এন অফ O2 ইজ ইকুয়াল টু 1/1 ইজ ইকুয়াল টু, এর জন্য আমার কি মান দেয়া আছে? এটা ডাব্লিউ আর এম এর মান আমার জানা। তার মানে আমি এখানে বসাইতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু, এখানে বলছে কত লিটার অক্সিজেন পাবো, তাও আবার বলছে এসটিপি তে। এসটিপি তে যখন বলবে এবং কত লিটার অক্সিজেন পাবো বলবে, তাহলে আমি কি বসাবো বলেন দেখি? সূত্র কি বসাবো? এসটিপি তে যখন বলবে এবং কত লিটার অক্সিজেন পাবো যখন বলবে, তাহলে আমি কি বসাবো এখানে? সূত্রটা কি হবে বলেন? সমতা হয় নাই? সমতা কিভাবে হবে? এখানে 3 কেন দিছি আমি? দেন, এবার দেন। তাহলে এখানে হবে 2/3, তার মানে 3 ইন্টু ইন্টু 2 ইন্টু, বলেন এখন কি হবে? বলেন কি হবে? সকাল সকাল উঠে সব ভুলভাল করতেছি। বলেন কি হবে, তাড়াতাড়ি বলেন। এর সূত্র কি হবে সেটা বলেন, ওটা আমি করে দিচ্ছি, বলেন।
সূত্র কি হবে? সূত্র O2 এর জন্য না, তো V ভাগ 22.5। এই দেখেন, তাহলে 3 ইন্টু 5 ডিভাইডেড বাই হচ্ছে আপনার এর ভর হচ্ছে 122.5, 22.5 ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভি এর মান আমি জানি না, 22.4। তার মানে আমার কি আসবে এই জায়গায়? 3×5 = 15 ডিভাইডেড বাই 122.5 ইজ ইকুয়াল টু, এটা দিয়ে এটাকে কাটেন, 11 আসবে, ইন্টু হচ্ছে 11 ইকুয়াল টু হচ্ছে ভি। তার মানে 11 দিয়ে এটাকে কাটলে কত আসে? 12 আসবে না? 12 11 কত? 122 না? 12 11 132 আসে, 122 আসবে না। 12 11 132 আসবে। তাহলে এখানে কত দিবেন? 11 1 11, দেখেন কত আসে তো, 122 ডিভাইডেড বাই 11 করেন, 11 দেন, 11 দুগুণে 122 আসে, 11 দুগুণে 122 আসবে, সরি। তাহলে 11 দুগুণে 122, মানে 11 11 122। তাহলে 11 দিয়ে এটাকে কাটলে কত আসে? 11 1 11, 1 পয়েন্ট সামথিং একটা মান আসবে, 1.3 সামথিং একটা মান আসবে। এটা হচ্ছে লিটার আসবে, 1.37 মান বা 1.3 সামথিং একটা লিটার আসবে। 1.3 সামথিং লিটার আসে, তাহলে 1.3 লিটার। যদি এখানে বলতে কত লিটার অক্সিজেন পাবো তাহলে ওকে, এই পর্যন্তই ওকে। বাট যদি এখানে বলে কত মিলিলিটার অক্সিজেন পাবো, তাহলে 1000 দিয়ে গুণ করেন, তাহলে 1300 লিটার। 1300 লিটার অথবা 1300 মিলিলিটার অথবা 1300 মিলিলিটারের আশেপাশে। 1300 হবে এইটুকু, 1.37। তাহলে 7 যদি থাকে তাহলে এটা দেখেন 1370 এর কাছাকাছি আসবে। ঠিক আছে, গুড, মিলছে। ওকে, ক্যালকুলেশন কি কঠিন মনে হচ্ছে? ক্যালকুলেশন কি কঠিন মনে হচ্ছে কিনা একটু জানাবেন। ক্যালকুলেশন কঠিন মনে হচ্ছে কিনা জানাবেন। ক্যালকুলেশন কি কঠিন মনে হচ্ছে কিনা একটু জানাবেন। ক্যালকুলেশন কঠিন না আসলে। চলে আসেন আমরা একটু লিমিটিং বিক্রিয়ক করি। দেখেন আপনারা যেগুলো পারবেন ওগুলো আমি, লিমিটিং বিক্রিয়ক। মনেই রাখবেন, লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে আপনার যেটা শেষ হয়ে যাবে, যে বিক্রিয়কটা শেষ হয়ে যাবে। লিমিটিং বিক্রিয়ক মানে যে বিক্রিয়ক শেষ হবে। কথা বুঝতে পারছো? যে বিক্রিয়ক শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যে বিক্রিয়ক শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা ভাই, এটা লিমিটিং বিক্রিয়কটা বের করব কিভাবে? লিমিটিং বিক্রিয়ক বুঝবো কিভাবে যে লিমিটিং বিক্রিয়কটা আমাকে বের করতে হবে? দেখেন, যদি এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হয়, বোঝার চেষ্টা করবেন। এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে, যখন দেখবেন দুইটা বিক্রিয়কেরই ডাব্লু দেয়া আছে অথবা দুইটা বিক্রিয়কেরই ভি দেয়া আছে। আবারও বলতে চাচ্ছি, দুইটা বিক্রিয়কেরই ডাব্লু দেয়া আছে, আবার দুইটা বিক্রিয়কেরই ভি দেয়া আছে। দুইটা বিক্রিয়কেরই ডাব্লু দেয়া আছে, দুইটা বিক্রিয়কেরই ভি দেয়া আছে, অর হয় দুইটারই ডাব্লু দেয়া থাকবে, না হয় দুইটারই ভি দেয়া থাকবে। তখন আমাকে বুঝতে হবে যে এখানে লিমিটিং বিক্রিয়ক হবে। লিমিটিং বিক্রিয়ক কথা বুঝছো? কথা বুঝছো?
তার লিমিটিং বিক্রিয়ক যে জিনিসটা সেটা একটু বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তো প্রশ্নে যেটা আমি দিব, তো একটা জিনিস মনে রাখবে, এখানে রকেটের জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়, তরল হাইড্রোজেন আর তরল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এটা মনে রাখবা, রকেটের জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়, দ্যাটস ইট, শেষ। এখান থেকে বইয়ের দুইটাই অঙ্ক আছে, বই ছাড়া আমরা আসলে যাই না। চলে আসেন, দেখা যায় যে নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার অ্যামোনিয়া উৎপন্ন করা হয়েছে। দেখেন, নাইট্রোজেন হাইড্রোজেন থেকে আমার অ্যামোনিয়া ইয়ে করা হয়েছে, ঠিক আছে। এখন মনে করেন নাইট্রোজেন আছে হচ্ছে এবং 50 গ্রাম হাইড্রোজেন মিশ্রিত করলে কত গ্রাম অ্যামোনিয়া পাবো। দেখেন, খুব সুন্দরভাবে বুঝবেন, এই জায়গাটাতে আমার দুইটা বিক্রিয়কেরই ডাব্লু দেয়া আছে, তাই না? তার মানে আপনি জানেন না কোথা থেকে আমার অ্যামোনিয়া উৎপন্ন হবে, মানে এখান থেকে এখানে সম্ভব, আবার এখান থেকে এখানে সম্ভব। সম্ভব কিনা? দুইটাই সম্ভব। বাট দেখা যায় যে আপনি যখন করবেন যে এখানে 28 গ্রাম নাইট্রোজেন আর 50 গ্রাম হাইড্রোজেন যখন উৎপন্ন করবেন, তখন দেখবেন যে এখান থেকেও আমার সম্ভব, এখান থেকেও সম্ভব, কিন্তু আসলে আমি কোথা থেকে করবো? তো প্রশ্নটা এরকম না আসে, বলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি। ভালো করে বুঝবেন, এখানে প্রশ্নটা এটাও আসতে পারে, এইটুকু না দিয়ে বলবে যে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি, লিমিটিং রিএজেন্ট কোনটি। তাহলে দেখেন, ফার্স্ট অফ অল এন অফ নাইট্রোজেন আগে আপনি বের করবেন এন অফ অ্যামোনিয়া। দেখেন কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, প্রশ্নগুলো বুঝবেন, তাতেই আপনার এই অধ্যায়টা করা হয়ে যাবে। যদি আমি বলি যে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন করা হচ্ছে, যদি মোল সংখ্যাটা আপনার জানা হয় তাহলেই হবে। তো এটা আমার সমতাকরণে আপনি সমতা করেন, এখানে দেন 2, 6 হয়ে গেছে, Na2 তো আছে, এখানে দেন হচ্ছে 3, শেষ। তাহলে এখানে কত হবে, ইকুয়াল টু 1/2। তাহলে এখানে আপনি কি করবেন, এন অফ অ্যামোনিয়াটা বের করেন, মোল অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু 2 ইন্টু 28 ডিভাইডেড বাই হচ্ছে 14। 14 না 28? নাইট্রোজেন, নাইট্রোজেন 2 আছে, নাইট্রোজেনও তো 28, তাই না? নাইট্রোজেন কত আছে, 2 আছে না? তাহলে নাইট্রোজেনও কত, 28। তাহলে তোমার কত আছে টোটাল, দেখো টোটাল কত আছে, টোটাল কত আছে 28। তার মানে 2 মোল আমার অ্যামোনিয়া তৈরি হয়েছে। ভালো করে বুঝো, 2 মোল আমার অ্যামোনিয়া তৈরি হয়েছে, ঠান্ডা মাথায় বুঝো। এখন তোমাকে এখানে বলছে লিমিটিং বিক্রিয়ক কোনটি, লিমিটিং বিক্রিয়ক বের করো, আবার করো, এন অফ হাইড্রোজেন ইজ ডিভাইডেড বাই হচ্ছে এন অফ অ্যামোনিয়া ইকুয়াল। তাহলে এন অফ হাইড্রোজেন এন অফ অ্যামোনিয়া, দেখেন আমি কেন এইভাবে করাচ্ছি, তাহলে আপনার 1 সেকেন্ডে ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হবে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এন অফ অ্যামোনিয়াটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, বা মোল অফ অ্যামোনিয়াটা আমাকে বের করতে হবে। তাহলে মোল অফ অ্যামোনিয়া বের করতে গেলে আপনার কি করতে হবে, মোল অফ অ্যামোনিয়া is equal to 2 divided by 3 into W by M। হাইড্রোজেনের ক্ষেত্রে এটা, তাহলে W by M কত, 2 divided by 3, W এর মান হচ্ছে 50, M এর মান হচ্ছে 2, তার মানে এটা কাটলে হচ্ছে 25। তাহলে 25 দুগুণে 50, তাহলে 50 কে 3 দিয়ে ভাগ দিলে কত আসে, 50 কে 3 দিয়ে ভাগ দিলে কত আসে, 3 15 45, 3 16 48, 17 দশমিক সামথিং, 16 দশমিক সামথিং এইটা আসবে, 16 দশমিক সামথিং আসবে।
16 দশমিক সামথিং বা 16.5 এরকম টাইপের আসবে, 16.5 এরকম টাইপের আসবে, বা 16.6 এরকম টাইপের আসবে, 16.6 বা 16.5 এরকম। তাহলে দেখ কম পরিমাণে কে উৎপন্ন হচ্ছে, কম পরিমাণে উৎপন্ন হচ্ছে 2 মোল, 2 মোল নাইট্রোজেন। এই যে 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে নাইট্রোজেন থেকে, 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে নাইট্রোজেন থেকে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কে? লিমিটিং বিক্রিয়ক কে? লিমিটিং রিএজেন্ট। এখানে লিমিটিং রিএজেন্ট হচ্ছে দেখেন, এখানে লিমিটিং রিএজেন্ট হচ্ছে নাইট্রোজেন। কথা বুঝতে পারছেন? কথা বোঝা গেছে? Good. যদি আপনাকে বলে যে কত গ্রাম অ্যামোনিয়া পাবে, তখন আপনি এই লিমিটিং বিক্রিয়কটা থেকে বের করে দেবেন, দ্যাটস ইট, শেষ। এখানে লিমিটিং বিক্রিয়কটা W/M ইকুয়াল টু 2 মোল করবেন, তাহলে W এর মানটা বের করলে অ্যান্সার চলে আসবে 34 গ্রাম। দ্যাটস ইট। এই যে এই লিমিটিং বিক্রিয়কটা থেকে বের করবেন, দ্যাটস ইট। আচ্ছা দেখো, তাহলে আমরা টোটালি বুঝতে পারলাম এটা কিভাবে করতে হয়। ঠিক আছে, ডান। পরের লিমিটিং বিক্রিয়ক ক্লিয়ার? লিমিটিং বিক্রিয়ক ক্লিয়ার? চলে আসো। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, ফর্মালিটি, এই জিনিসগুলো বুঝতে হবে। চলে আসো। মোলার ঘনমাত্রা, হুম, দেখো মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রাটা কি জিনিস বা মোলারিটিটা কি জিনিস, এই জিনিসটা পড়বা, ভালো করে বুঝবা। মোলার ঘনমাত্রার তোমার কিছু ইউনিট আছে। একটা হচ্ছে মোলারিটি, একটা মোলালিটি, একটা নর্মালিটি, আর একটা ফর্মালিটি, আর একটা শতকরা। ভালো করে বুঝবা, এই জিনিসগুলো বুঝলে তোমার এই ম্যাথে আর আটকাবা না। মোলারিটি যেটা হচ্ছে মোল পার লিটার। মোলারিটি কি? মোল পার লিটার। মোলালিটি হচ্ছে গ্রাম ডিভাইডেড বাই গ্রাম
এটাও হয়, গ্রাম ডিভাইডেড বাই কেজি সেটাও হয়। নরমালিটি, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইডেড বাই লিটার। ভাই গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট কি? গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট is equal to আণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে তুল্য সংখ্যা। আণবিক ভর ডিভাইডেড বাই কি? তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা ব্যাপারটা আমরা আসবো। ফর্মালিটি কি? এটা হচ্ছে তোমার আয়নিক যৌগের মোলারিটি। শতকরা কখনো ডাব্লিউ ডিভাইডেড বাই ভি হয়, এটা হচ্ছে মোলারিটির ক্ষেত্রে। আর এটা কখনো ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ হয়, এটা হচ্ছে মোলালিটির ক্ষেত্রে। এই জিনিসটা ভাইয়া মোলালিটির ক্ষেত্রে ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, এই জিনিসটা পরীক্ষায় বারবার আসছে এবং এই জিনিসটা আমি একটু বুঝাবো, এই জিনিসটা আমি বুঝাবো আপনাকে, ঠিক আছে? এখন দেখেন মোলালিটির ক্ষেত্রে যেটা আপনি করবেন সেটা হচ্ছে দ্রবের ভর, ভালো করে বুঝবেন, দ্রবের ভর ডিভাইডেড বাই হচ্ছে দ্রবণের ভর। এইটা মনে রাখেন, আপনাকে আর বাকিটা মনে রাখতে হবে না। মোলারিটি আপনি এমনিই পারবেন। মোলারিটির এইটার জন্য আমার সূত্র আছে, কিন্তু এইটার জন্য কোনো সূত্র নাই। খুবই ঠান্ডা মাথায় বুঝেন, দ্রবের ভর দ্রবণের ভর ইন্টু 100, দ্রবের ভর দ্রবণের ভর ইন্টু হচ্ছে 100। আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, এইটা বুঝার একটা অধ্যায়। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি আমার কাছে না বুঝলে এই অধ্যায় কারো কাছে বুঝতে হবে না। মোলারিটি হচ্ছে তাপমাত্রা নির্ভর। দেখবেন যেখানে এই লিটার, যেখানে এই লিটার সেটা তাপমাত্রা নির্ভর। এইটা না, এইটা কি লিটার আছে না, তার মানে এটাও তাপমাত্রা নির্ভর, এটাও কি তাপমাত্রা নির্ভর। কথা বুঝতে পারছো? কথা বুঝবা, কথা বুঝে কাজগুলা করো, তাড়াতাড়ি করো। এটা তুলে ফেলো, এটা তুলতে হবে, এটা না তুললে ম্যাথ পারবো না, একটু তুলে ফেলো। তাহলে আপনি বুঝেন, তাহলে দেখেন দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর যখনই দেখবেন ইন্টু 100, সেটাই হচ্ছে আমার কি শতকরার মোলালিটি। যখনই দেখবেন দ্রবের ভর দেয়া আছে এবং দ্রবণের ভর দেয়া আছে, তখনই আপনি এটা করতে পারবেন। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন? আরেকটা আছে আমার ভি বাই ভি দেয়া আছে, এটাও হচ্ছে উপরে হচ্ছে দ্রবের আয়তন বাই দ্রবণের আয়তন। ক্লিয়ার? খুবই ঠান্ডা। ক্লিয়ার? দ্রবের আয়তন বাই দ্রবণের আয়তন ইন্টু কত হবে? শতকরা বলছে 100।
যদি এই জায়গাটাতে পিপিএম বলে, ভালো করে বুঝবেন, যদি পিপিএম বলে এই জায়গাটাতে, তাহলে শুধুমাত্র 10⁶ করবেন, এই জায়গায় 10⁶ করবেন যখন পিপিএম বলবে। যখন এরকম আয়তন দেয়া থাকবে এটারও যখন পিপিএম বলবে তখন 10⁶ করবেন, শুধুমাত্র 10⁶ করলেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা দেখেন, জিনিসটা কিন্তু এইখানে ইম্পর্টেন্ট, আপনি এখান থেকে 1 মার্ক কমন পেতে পারেন। দারুণকে একটা ফোন দেই, এখানেই আপনি কমন পেতে পারেন এই জায়গায়। ক্লিয়ার? ক্লিয়ার তো সবার? আচ্ছা, মোলারিটি, মোলালিটি, নরমালিটি, ফর্মালিটি সবকিছুই হইলো। এখন চলে আসে যখন মোলারিটির ক্ষেত্রে দেখবেন। হ্যাঁ মামা, ওয়ালাইকুম আসসালাম। ওই গ্যাস কি নাই নাকি? গ্যাস কি একদম বন্ধ? হ্যাঁ, আচ্ছা একটু দেখেন তো, দেখে আমার ওই যে 5 তলা 5-এ, 6 তলার 5-এর গ্যাসটা আছে কিনা দেখেন একটু মামা। হ্যাঁ 5-এ, হ্যাঁ হ্যাঁ। হুম হুম, একটা কল দিয়ে। আচ্ছা দেখেন তো, মানে টাকা শেষ? ও, ও আচ্ছা আচ্ছা বুঝছি। তাহলে এখানে টাকা ঢোকায় কোথায়? ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, টাকা শেষ হয়ে গেছে, শেষ। চো, ওখান থেকে 500 টাকা নিয়ে এটা আমি দিচ্ছি। এই একটু দাঁড়াও তো, 500 টাকা নিয়ে একটু দাঁড়ানকে দিয়ে এসো কার্ডটা দিয়ে। এই একটু দাঁড়াও, ওয়েট করো। আচ্ছা দেখো, সরি হ্যাঁ, আমাদের বাসায় গ্যাসের টাকা শেষ। আচ্ছা দেখো, মোলা রিটি যেটা আর মোলা লিটি যেটা, সেটার হিসাব করতে হবে। মোলা রিটি মানে হচ্ছে ঘনমাত্রা, এই এস মানে স্ট্রেংথ, তাহলে ভিএস। তাহলে আপনারা যে সূত্রটা দেখবেন ভালো করে বুঝেন, এইখানে যে সূত্রটা আছে, তার মানে এন ইকুয়াল টু আমার ভিএস ইকুয়াল টু ভি ইন্টু পার্সেন্ট ইন্টু 10/m। এই পার্সেন্টটাই হচ্ছে আপনার ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে ভি। যদি পার্সেন্ট দেয়া থাকে, ভালো করে বুঝবেন, যদি পার্সেন্ট এবং ডাব্লিউ বাই ভি দেয়া থাকে, খুবই ঠান্ডা মাথায় বুঝবেন, যদি পার্সেন্ট ইন্টু ডাব্লিউ বাই ভি দেয়া থাকে তখন আপনাকে এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, তখন আপনাকে এই জিনিসটা করতে হবে। কিভাবে করবেন দেখেন, যদি আপনার কোন সূত্রে ডাব্লিউ বাই ভিএস দেয়া থাকে, তাহলে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভিএস, এরকম একটা সূত্র আসতে পারে। ইভেন এমনও থাকতে পারে এন ভাগ এন ইকুয়াল টু ভিএস, ভিএস এরকম থাকতে পারে। যদি আপনার ডিরেক্টলি ঘনমাত্রা চায় বা ঘনমাত্রা দেয়া থাকে তখন আপনি এইভাবে ম্যাথগুলো করতে পারবেন। অন দা আদার হ্যান্ড, আপনি যখনই দেখবেন যে আপনার এই জিনিসটা দেয়া নাই কিন্তু পার্সেন্ট দেয়া আছে, এই জিনিসটা দেয়া নাই কিন্তু আপনার পার্সেন্ট দেয়া আছে, পার্সেন্ট দেয়া আছে, তখন আপনাকে করতে হবে আপনার এই জিনিসটা। কথা বুঝবেন, ভালো মতো বুঝবেন। যদি আপনার ঘনমাত্রা দেয়া না থাকে, ঘনমাত্রার জায়গায় আপনার পার্সেন্ট দেয়া আছে, তখন আপনাকে এই এস এর জায়গায় পার্সেন্ট ইন্টু 10/m, এটাও কিন্তু একটা প্রতিষ্ঠিত সূত্র, এটা আমি আপনাকে মুখস্থ করাচ্ছি বিকজ অফ এটা আপনি তাড়াতাড়ি করতে পারবেন, আর কিছু না। আমার কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝলে আপনার এই অধ্যায়টা খুব ভালো মতো হবে। তাহলে দেখেন, এই জায়গাটাতে একটু দেখবেন ভালো মতো।
এই জায়গাটাতে একটু দেখবেন। তাহলে দেখেন ভাইয়া এখানে কিভাবে করব, এই মোলারিটির আবার সাব কিছু সেকশন আছে, যেমন দেখেন মোলার দ্রবণ, মোলার দ্রবণ এর ঘনমাত্রা হচ্ছে 1 m। এরপরে হচ্ছে সেমি মোলার দ্রবণ, মানে 0.5 m অথবা m/2। এই যে পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট, m/2। আপনাকে এইখানে এই ট্রিক্সটাই খাটাবে, m/2 দিবেন, আপনারা এখানে 90% ভুল করবেন। ঘনমাত্রা না দিয়ে m/2 দিবেন। এরপরে দেখেন ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ 0.1 m। এইটাকে আপনি লিখতে পারেন m/10। m/10 মানে কিন্তু ডেসিমোলার দ্রবণ। এরপরে চলে আসবে সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ হচ্ছে 0.01 m এবং সেটা হবে m/কত, 100। m/100, m/100। এটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। আবারও বলি, এটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। এরপরে চলে আসি সেন্টিমোলার দ্রবণ। ঠিক আছে, আমার কথাগুলো বুঝছেন? কথাগুলো বুঝছেন? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? তাহলে সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা আপনাকে m/100 দিতেই পারে, আপনি যে কোনো সময় এটা ভুল করতে পারেন। এই সাবসেকশন গুলো পড়বেন ভালো মতো, এই জিনিসগুলা। এইটা সেম, এই সেম ভাবে আপনি নরমাল দ্রবণও বের করতে পারেন, সেম ভাবে আপনি নরমাল দ্রবণটাও বের করতে পারেন। যদি আপনাকে সেন্টি নরমাল দ্রবণ বলে, যদি সেন্টি নরমাল দ্রবণ বলে, তাহলে বলবেন n/100। সেন্টি নরমাল দ্রবণ বললে আপনি বলবেন হচ্ছে n/কত, 100। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? এই ক্লিয়ার হয়েছে? এটা সেন্টি নরমাল দ্রবণ। ক্লিয়ার? চলে আসে। এখন আপনাকে যদি আপনি মোলারিটি দিয়ে ম্যাথ করাই, যে ভাইয়া মোলারিটি দিয়ে ম্যাথ করান, চলে আসেন কোশ্চিনে যদি আসে আমার, এখানে বলা হয় প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে মোলারিটি কত। দেখেন যা পড়াচ্ছি এগুলো পরীক্ষার মধ্যে আসবে। প্রতি লিটারে, প্রতি লিটার মানে ভি এর মান হচ্ছে 1 লিটার, 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 5 গ্রাম। মোলারিটি কত, তার মানে এস এর মান চাইছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের এম এর মান আমার জানা, এটা হচ্ছে 40। সোডিয়াম হাইড্রোক্সাইডের এম এর মান 40, তাহলে কিভাবে করবেন, W/N ইকুয়াল টু হচ্ছে VS। তাহলে এখান থেকে এস এর মানটা বের করে নেন। W এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 40 ইনটু হচ্ছে এখানে 1, তার মানে 1/8। তার মানে কত আসে, 1/8। 1/8 মানে হচ্ছে 0.125 লিটার। এইখানকার এস এর মানটা অলওয়েজ লিটারে হবে, কারণ এই যে ভি এর মানটা, সরি এস এর মানটা বলি, ভুল বললাম, এই ভি এর মানটা লিটারে যদি থাকে, তাহলে ভি এর মানটা অবশ্যই লিটারে নিতে হবে, কারণ এস এর মান আমি বের করব হচ্ছে মোল পার লিটারে। এস এর মানটা আমি মোল পার লিটারে বের করব, এটা আসবে হচ্ছে মোল পার লিটার। ভালো করে বুঝবেন, এখানকার ভি এর মানটা মাস্ট বি আপনাকে লিটারে বের করে নিতে হবে।
মাস্ট বি কিসে বের করে নিতে হবে, লিটারে বের করে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই যে আপনি ঘনমাত্রার এককগুলা পড়লেন, ঘনমাত্রার এককগুলা, এই ঘনমাত্রার এককগুলোর মধ্যে দেখেন নরমালিটি সব থেকে বড়, নরমালিটি সব থেকে বড়, দেন মোলালিটি, দেন মোলারিটি। আবার বলি, মোলারিটি সব থেকে ছোট, মোলালিটি বড়, দেন আগে হচ্ছে সর্বপ্রথম হবে নরমালিটি, নরমালিটি, মোলারিটি, মোলালিটি আর ইয়েটা। ঠিক আছে, কথা বুঝবেন? কথা বুঝবেন, কথা বুঝলেই আপনার ইনশাল্লাহ ইয়ে চলে আসে। এখন চলে আসে, যদি এরকম বলে 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? এরকম প্রশ্ন আসতেই পারে, 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? তাহলে কি দেয়া আছে আমার? পার্সেন্ট দেয়া আছে, ঘনমাত্রা চাইছে, তাহলে এস ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে পার্সেন্ট কত? 10 ইন্টু 10। সোডিয়াম কার্বনেট কত আমার? সোডিয়াম কার্বনেটের ভর কত? এই সোডিয়াম কার্বনেটের ভর কত? 106 না? 106। তার মানে আমার কত আছে উপরে? 100 ডিভাইডেড বাই 106 ইকুয়াল টু 0.9 সামথিং, 0.9 সামথিং মোল পার লিটার। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? এটা কি ডান? আমাদের কি ডান? এটা ডান হইলে ডান লিখেন, ডান হইলে ডান লিখেন যে ভাইয়া পারছি। যদি আপনাকে এরকমও বলে যে আরেকটা কোশ্চিন আছে, কত টাইপের কোশ্চিন আছে আমি একটু বলে দিচ্ছি, যে Na2CO3 এর আণবিক ভর প্রকাশ করো। আণবিক ভর শতকরায় প্রকাশ করো। এখন দেখেন, আণবিক ভর শতকরায় প্রকাশ করো, দেয়া আছে কত আমার? এস এর মান। এই জায়গার আমি এম এর মান জানি, তাহলে আমি এস ইকুয়াল টু কি লিখতে পারো? পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে এখানে কি করতে পারবেন? পার্সেন্টের মানটা বের করে নিতে পারবেন, এস এম ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে দেখুন এস এর মান কত, এম এর মান কত, তাহলে দেখেন কত আসে, 5.3%। দ্যাটস ইট, শেষ। প্রশ্ন এইভাবেই আসবে আপনার, প্রশ্ন আপনার খুব একটা পেঁচাবে না, প্রশ্ন আপনার খুব একটা পেঁচাবে না, প্রশ্ন আপনার একদমই পেঁচাবে না। ঠিক আছে, এখন চলে আসি, যদি এই জায়গায় ঘনমাত্রা দেয়া থাকে, এই ঘনত্ব দেয়া থাকে, তাহলে কি করবেন? তখন ঘনত্ব দেয়া আছে প্লাস হচ্ছে কি দেয়া আছে? পার্সেন্ট দেয়া আছে, এটাও মনে রাখবেন, এবং মোলারিটি বের করতে বলছে। এই দুইটা থেকে আমি কি বের করব? মোলারিটি বের করব। তাহলে সূত্রটা কি জানেন? মোলারিটি বের করব, পার্সেন্ট ইন্টু রো ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে এম। দ্যাটস ইট, আর কিছু না। তখন মোলারিটি আসবে পার্সেন্ট ইন্টু রো ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে এম, আর কিছু না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? হ্যাঁ, কথা ক্লিয়ার না বেজার আছে বাচ্চারা? ক্লিয়ার না বেজার আছে? বেজার নাই।
যদি ভাইয়া কোশ্চিন দেখান, কোশ্চিন দেখাই, লেখেন 98% H2SO4, H2SO4 এর মোলারিটি কত? যেখানে রো এর মান দেয়া আছে, রো এর মান কিন্তু উল্লেখ করে দেয়া থাকবে, রো এর মান হচ্ছে 1.8। যদি এরকম থাকে আপনার, তখন আপনাকে এই সূত্রটা বসাতে হবে, এস ইকুয়াল টু পার্সেন্টের মান বসবেন, পার্সেন্টের মান হচ্ছে আপনার 98 ইন্টু রো এর মান 1.8 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে 98। এটা কাটেন, তাহলে আসবে হচ্ছে 18। একদম পানির মতো ঝকঝকা ক্লিয়ার, ঝকঝকা ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলেন। দেখেন আপনার এই জায়গাটাতে আর কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখেন, চলে আসে। এরপরে চলে আসি মোলালিটিতে। মোলালিটি সাধারণত ম্যাথ খুবই কম আসে আপনাদের মোলালিটিতে, এই মোলালিটির ম্যাথটা আপনাদের সাধারণত খুবই কম আসে। এই আজকে কি আমার ক্লাস, আরেকটা কি আমার ক্লাস আছে আজকে? দেখো তো আমার ক্লাস আজকে না কার ক্লাস? আজকে 14 তারিখ, ম্যাথ ক্লাস, উসাইদ ভাইয়ের ক্লাস। আজকে ম্যাথ ক্লাস আছে। মোলালিটিতে দেখো, মোলালিটির যে হিসাবটা একটু ঠান্ডা মাথায় দেখো, এটা আমি শুধুমাত্র পার্সেন্টের একটা হিসাব শেখাবো। একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, এটা ডিস্টার্ব হচ্ছে, ফার্স্ট বাইরে হবে না। হ্যাঁ, বায়োলজি তো শেষের দিকে চ্যাপ্টার গুলো দেয়, বায়োলজি টানা ক্লাস আছে শেষের দিকে, বায়োলজি শেষের দিকে টানা ক্লাস আছে, বায়োলজি শেষের দিকে দিছি কারণ বায়োলজি আমাদের শর্ট সিলেবাস প্রায় শেষ, আমাদের শর্ট সিলেবাসটা প্রায় শেষ। বায়োলজি আমি আমার কাছে হিসাব আছে ভাইয়া, শর্ট সিলেবাস প্রায় শেষ আমাদের, আমাদের শর্ট সিলেবাস শেষ কিন্তু মেইন সিলেবাসটা বাকি আছে কিছু। চলে আসেন মোলালিটি। সাস্ট বার হবে না, কিন্তু সাস্টকে হয়তো বা লাথি মারে বাইর করবে হচ্ছে নেতামি থেকে। মোলালিটি শুধুমাত্র আমি পার্সেন্টেজটা দেখবো। কিভাবে দেখবো দেখেন, একটা প্রশ্নটা দেখেন, মোলালিটির পার্সেন্ট ইকুয়াল টু আমি যখন বলছিলাম সেটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ কে বলছি, সেটাকে আমি বলছি ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ। তাহলে দেখেন উপরে হচ্ছে দ্রবের ভর, নিচে হচ্ছে দ্রবণের ভর, একশো। এখন দেখেন এই জায়গাটাতে দ্রবের ভর বাই দ্রবণের, দ্রবের ভর বাই দ্রবণের ভর। এখন যদি আমি এখানে প্রশ্নটা করি আপনাকে, যে দেখেন এখানে কোশ্চেন যদি আমরা করি, দেখেন একটা কথা বলি, ইউ ডোন্ট মাইন্ড, বাংলাদেশের
বড় প্ল্যাটফর্ম, সব থেকে বড় প্ল্যাটফর্ম, অর্ধেক সিলেবাসে শেষ হয়নি, বিলিভ মি অর নট, অর্ধেক সিলেবাসে শেষ হয়নি। আপনি বিশ্বাস করেন অর্ধেক সিলেবাসে শেষ হয়নি। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন এটাতে। 3.5 গ্রাম ভরে ট্যাবলেটে 40.5 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামের ঘনমাত্রা দেখেন, 3.5 গ্রাম ভরের, এখানে একটা ভরের ট্যাবলেট, এই ট্যাবলেটটা একটা পুরাটার ভর হচ্ছে 3.5 গ্রাম, ওই ভরের মধ্যে এতটুকু ক্যালসিয়াম আছে। তাহলে এখানে দ্রব্য আছে এতটুকু, হয় এটাকে মিলিগ্রাম বানানো, নাহলে এটা গ্রামে আছে, এটা মিলিগ্রামে আছে, তার মানে আমার দুইটাকে একই ইউনিটে আনতে হবে। তার মানে আমি যদি এখানে করি যে ঘনমাত্রা কত, ঘনমাত্রা চাইছে, তাহলে এটা দুইটাই W/W, তার মানে এটা হচ্ছে আমি মোলালিটিতে প্রকাশ করতে পারি। ঘনমাত্রা কত ppm বলছে, ঘনমাত্রা কত ppm বলছে, তার মানে আমি এটাকে মোলালিটিতে প্রকাশ করতে পারি। তাহলে কি বলছি, উপরে দ্রবের ভর 40.5 into 10⁻³ ডিভাইডেড বাই এটা 3.5 into 10⁶, তাহলে কত আসে আমার 40.5 into 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 3.5। আচ্ছা, 3.5 কে আমি 4 ধরে নিলাম, 4 এখানে 40, 4 10 40, তাহলে আমার আসবে হচ্ছে 10⁴ ppm। শেষ, 10⁴ ppm মানে 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁴ ppm। দেখেন আপনি 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁴ ppm, এটা মনে রাখবেন, 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁴ ppm, কারণ এটা তো আমি অল্প একটু কাটছি, তাই না? এটা 11 থাকবে, এটা 11 থাকবে, তাহলে 1.1 সামথিং, মানে এটা 11 থাকবে যদি আমি 11 কাটি, 3 11 33, তাই না? তাহলে দেখেন এখানে 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁴ ppm, আপনি 10⁴ বের করলে আপনার অ্যান্সার চলে আসবে। দেখেন 10⁴ ppm বের করলে অ্যান্সার চলে আসবে। আর আপনি বুঝতেই পারতেছেন এখানে 1 পয়েন্ট সামথিং হচ্ছে, তার মানে আপনি অ্যান্সারটা এতটাও দেয়া থাকবে। কথা বুঝতে পারছেন? দেখেন ppm সরি, আমি এটা ppm এ বের করতে বলে দিচ্ছি, তাই না? ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? চলে আসি ppm। ppm মানেই হচ্ছে আপনার মোল পার লিটার। আপনি যেটাই করেন না কেন, মোল পার লিটার থেকে ppm মানে হচ্ছে আমার মিলিগ্রাম পার লিটার। আর ppm থেকে যখন আপনি মানে মোল পার লিটার থেকে যখন মিলিগ্রাম পার লিটারে যাবেন, তখন আগে গ্রাম পার লিটারে বানাবেন, দেন আপনি মিলিগ্রাম পার লিটারে বানাবেন। তাহলে কথা বুঝবা? কথা বুঝো। তার মানে ppm দেখেন, আপনি মোল পার লিটারে বানাবেন, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে আনবেন, গ্রাম পার লিটার থেকে আপনি মিলিগ্রাম পার লিটারে আনবেন। আপনার কোনো সূত্র মুখস্থ করতে হবে না। মোল থেকে যখন গ্রামে যাবেন, মোল থেকে যখন গ্রামে যাবেন, আপনি অবশ্যই আণবিক ভর দ্বারা গুণ করবেন। কেন? কারণ দেখেন গ্রামটা ইনক্লুড হচ্ছে, দেন এখান থেকে 1000 দিয়ে গুণ করবেন। শেষ। আপনি এর বাইরে যদি করতে যান, আপনাকে সূত্র মুখস্থ করতে হবে। আমি চাই না আপনি সূত্র মুখস্থ করেন। আপনি ppm এ যে কোনো ঘনমাত্রায় বের করতে পারবেন, আপনি ppm এ যে কোনো ঘনমাত্রায় বের করতে পারবেন। সাপোজ মনে করেন একটা কোশ্চেন দিলাম আমি, 1 লিটার পানিতে 0.1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা ppm এ বের করো। এখন দেখেন 1 লিটার পানিতে, তার মানে এটা হচ্ছে আমার ভি, এত গ্রাম তার মানে এটা আমার ডাব্লু,
তার ঘনমাত্রা বের করো, তার মানে এটা আমার হচ্ছে এস। কোথায় বের করতে বলতে? পিপিএম এ। তার মানে পিপিএম এ আমি পরে বের করবো, আগে ঘনমাত্রাটা বের করি। তাহলে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু হচ্ছে ভিএস। তার মানে আমি এখানে এস এর মানটা আগে বের করে নিই। তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে 0.1, এম এর মান হচ্ছে আমার কত, 36.5। এম এর মান হচ্ছে আমার 36.5, তাই না? এম এর মান 36.5 না? আচ্ছা, এখানে বলছে এত লিটার, তো লিটার খুবই ভালো কথা। এখানে আমার দেখেন কত আসে, কত আসবে এখানে উপরে যদি আমার এরকম চলে যায়, এটা কত আসে, কত আসে তাতে দেখেন 0. সামথিং আসবে, 0.1 ডিভাইডেড বাই 36.5। এস ইকুয়াল টু, তাই না? 0.1 ডিভাইডেড বাই 36.5, এটার মান আসবে হচ্ছে 0.00। আচ্ছা, এটা এরকমই রাখেন, দেখেন আপনি এটা এরকমই রাখেন, কোনো দরকার নেই। আপনি এটা এরকমই রাখেন, অথবা আপনি আরেকটা কাজ করে নিতে পারেন। এই জায়গাটাতে আপনি এরকম করতে পারেন, 1 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই হচ্ছে 36.5। তার মানে আপনি এটা আসবে 1 ডিভাইডেড বাই হচ্ছে 36.5 ইন্টু হচ্ছে 10। এটাই আপনি এইভাবেই রাখবেন, আপনি এটা এইভাবেই রাখেন। এভাবেই রাখার পর আপনি এখানে চলে আসেন, দেখেন আপনি এটা এইভাবেই রাখেন। হ্যাঁ, এভাবেই রাখার পর আপনি এই জায়গায় আসেন। তাহলে এইটা হচ্ছে আমার মোল পার লিটারে। তাহলে মোল পার লিটার থেকে আপনি গ্রাম পার লিটারে নেন। তাহলে মোল পার লিটার থেকে 1 ডিভাইডেড বাই হচ্ছে 36.5 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 36.5, এটা হচ্ছে আমার গ্রাম পার লিটারে আসবে। তার মানে এই 36 আমার কাট, তার মানে 0.1 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার, দ্যাটস ইট, শেষ। তার মানে হচ্ছে 100 মিলিগ্রাম পার লিটার। আপনি কি এটা বুঝতে পারছেন? আপনি কি এটা বুঝতে পারছেন? দেখেন, এই জিনিসগুলো যদি বুঝতে না পারেন আপনি ম্যাথ পারবেন না। এইখানে দেখেন ট্রিক্সটা এখানেই খাটানো, ট্রিক্সটা এখানেই খাটানো। আপনার এই জায়গায় কোনো ক্যালকুলেশনই করতে হবে না, আপনি যেহেতু জানেন যে এটা কাটা যাবে, তার মানে আপনি এটা ইজিলি করতে পারবেন। আমার কথা কি বোঝা গেছে কিনা বলেন? কথা বোঝা গেছে কিনা বলেন? ও, 58.5, আচ্ছা আচ্ছা। আর যাই হোক, এটা এইচসিএল হয়ে গেছে। আচ্ছা, এটা বাদ দে, এটা 36.5ই কর। আমি এটা এইচসিএল ধরে করছি, এটা এইচসিএল করে দে এবার। ওটা এইচসিএল কর, সমস্যা নেই। ওটা এইচসিএল ধরে করছি তো, এইচসিএল কর এটা। সোডিয়াম ক্লোরাইড না করে এইচসিএল কর। কথা কি বোঝা গেছে? জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, এই যে পিপিএম, এটা কিন্তু শুধুমাত্র মিলিগ্রাম পার লিটার না। আবারও বলি, এই পিপিএমটা শুধুমাত্র মিলিগ্রাম পার লিটার না, এটাকে আরো করতে হবে। এই পিপিএমটা মিলিগ্রাম পার লিটার না, এটা হচ্ছে মাইক্রোগ্রাম পার গ্রাম, অথবা এখানে হচ্ছে তুমি বলে রাখতে পারো মিলিগ্রাম পার কেজি। এটা মনে রাখবে। এটা হচ্ছে আমার পিপিএম এর এককটা হচ্ছে মোলালিটিতে একক। এটাও মোলালিটিতে একক, এটা হচ্ছে মোলালিটিতে একক। আবার এইখান থেকেও আপনি এটা লিখতে পারেন মাইক্রোগ্রাম পার মিলিলিটার, এটাও পিপিএম এর একক। তার মানে পিপিএম আপনি অনেকভাবেই করতে পারেন, পিপিএম আপনি অনেকভাবেই করতে পারেন। যদি এইখান থেকে বলেন যে ভাই এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, দেখেন এখান থেকে প্রশ্নটা দেখেন। দেখেন যে একটা ক্যালসিয়াম এর ঘনমাত্রা এক কেজি ক্যালসিয়াম এর পরিমাণ কত? এই যে এটা একটা নমুনা দ্রবণ, ওই দ্রবণে 1 কেজিতে কত? এখন ক্যালসিয়ামের ঘনমাত্রা তোমার 10 ppm, আর এইটা বলছে 1 কেজিতে ক্যালসিয়ামের, তাহলে ppm মানেই হচ্ছে মিলিগ্রাম পার কেজি।
তার মানে এটা হচ্ছে 10 কেজি পার মিলিগ্রাম 1 কেজি, 10 মিলিগ্রাম পার 1 কেজি। তাহলে 1 কেজিতে দেখেন 1 কেজি, দেখেন এইখানে দেখেন কত প্রশ্নটা সূক্ষ্ম প্রশ্ন, কত প্রশ্নটা সূক্ষ্ম প্রশ্ন। দেখেন 10 মিলিগ্রাম 1 কেজি, মিলিগ্রাম পার কেজি আমার ppm। তাহলে দেখেন 1 কেজিতে তাহলে কত মিলিগ্রাম আছে? 10 মিলিগ্রাম। তাহলে মনে করেন এখানে 1 কেজিতে পরিমাণ কত? 10 মিলিগ্রাম। দ্যাটস ইট, শেষ। কথা বুঝতে পারছেন? ppm মানেই হচ্ছে মিলিগ্রাম পার কেজি, এইটুকু মাথায় রাখতে হবে। এখানে বলছে 1 কেজিতে ক্যালসিয়ামের পরিমাণ কত, ক্যালসিয়ামের পরিমাণ কত, তাহলে কত? 10 মিলিগ্রাম। আপনারা এই জায়গাগুলো ভুল করে আসবেন কনফার্ম, কারণ 1 কেজিতে ক্যালসিয়ামের পরিমাণ বের করতে গেলে আপনার মাথার চুল উঠে যাবে, আপনার মাথার চুল উঠে যাবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারগুলো? এখন আসেন ভাইয়া, পিপিবি কিভাবে বের করব? কিছুই করবেন না, ppm এর সাথে 10⁻³ গুণ করবেন। ভাইয়া পিপিটি কিভাবে বের করব? ppm এর সাথে 10⁶ গুণ করবেন। আপনাকে অন্য কোনো জায়গায় যেতে হবে না। এই ppm পিপিবি বের করতে আপনি অন্য কোনো প্রসেস ফলো করবেন না, অন্য কোনো প্রসেস ফলো করবেন না পিপিবি বা পিপিটি বের করতে। আপনি ppmটাই শেখেন, ppmটার সাথে 10⁻³ গুণ করেন, অথবা 10⁻6 গুণ করলে পিপিটিটা বের হয়ে যাবে আর একটা পিপিবি বের হয়ে যাবে। আমি কি ইজিলি বুঝাইতে পারছি আপনাকে? চলে আসেন। যদি পার্সেন্ট দেয়া থাকে এবং ppm বের করতে বলে, দেখেন যদি পার্সেন্ট দেয়া থাকে এবং ppm বের করতে বলে, তাহলে কিছুই করবেন না, পার্সেন্ট ইন্টু 10⁴ করবেন, এটা মনে রাখতে হবে। পার্সেন্ট দেয়া থাকে, ppm বের করতে বলছে, কিছুই করবেন না, পার্সেন্ট ইন্টু 10⁴ গুণ করে দিতে বলবেন, দ্যাটস ইট, শেষ। আমি কি বুঝাইতে পারছি এটা? এখন যদি বলে, সাপোজ কোশ্চিন যদি তোমাকে বলে যে বাতাসের নাইট্রোজেনের পরিমাণ বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78%, এর একক ppb তে বের করো। ppb মানে পার্টস পার বিলিয়ন, 10⁹ তাহলে পার্সেন্ট দেয়া আছে, তাহলে দুইটা বাদ, তাহলে পার্সেন্ট ইন্টু 10⁷ করে। যদি এটা ppm এ বলতো তাহলে পার্সেন্ট ইন্টু 10⁴ করবো, যেটা থেকে দুইটা বাদ দিব, আর কিছু না। তাহলে 78 ইন্টু 10⁷, এটাই আনসার। অথবা এরকমও থাকতে পারে 7.8 ইন্টু 10⁸, এটাও অ্যান্সার হতে পারে, যে কোনোটা অ্যান্সার হতে পারে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি বলেন? আমি কি আপনাকে বোঝাতে পেরেছি বাচ্চারা? বুঝাতে পেরেছি? দেখেন তাড়াতাড়ি দেখেন। এই বুঝছো, তোমরা বুঝছো? কি রে, 5 জন কেন? তোদের কি ঠান্ডা লাগছে বেশি আমার থেকে? আমার থেকে বেশি ঠান্ডা লাগে নাই বোধহয়। কিরে বুঝছো? না বুঝলে বল, বুঝাচ্ছি।
চলে আসো। তোরা কথাই বলিস না, এটা বিরক্তিকর। চলে আসো নর্মালিটি। নর্মালিটিকে তুমি জানো, নর্মালিটিকে আমি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পার লিটার বলছিলাম। গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পার লিটার, ওয়েট পার লিটার বলছিলাম। খুবই ভালো কথা। চলে আসো। এর লাস্ট ম্যাথটা হচ্ছে যদি পার্সেন্ট দেয়া থাকে প্রশ্নে এবং পিপিএম বের করতে বলে অথবা পিপিবি বের করতে বলে, তাহলে পার্সেন্টটা বাদ দিয়ে পিপিএম মানে 10⁶, পার্সেন্ট মানে 100, 100 তো থাকতেছেই, তার সাথে শুধুমাত্র 10⁴ গুণ করবা, 2 পাওয়ার কমায় গুণ করবা। লাস্ট ম্যাথ, ঠিক আছে? এখানে বলছে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%, পিপিবি মানে 10⁹, পার্সেন্ট দেয়া আছে, তার মানে পার্সেন্ট দেয়া আছে, তার মানে 2 কমে যাবে, তাহলে 10⁷ দিয়ে আমি গুণ করবো, জাস্ট, আর কিছু না। সেটা পিপিএম হইতে পারে। পিপিবি যদি বলে তাহলে পার্সেন্ট ইন্টু 10⁷, এটা মুখস্থ করার কিছু নাই তো, এটা বুঝার বিষয়। পার্সেন্ট মানে 100, তার থেকে 2 কমাইতে হবে, কারণ পিপিবি মানেই তো 10⁹, তাহলে টোটাল আমার 10⁷ যদি আমি শুধু পার্সেন্টের সাথে গুণ করি তাহলেই তো আমার অ্যান্সারটা চলে আসতেছে। তারপরে আমি যদি পিপিটি বের করি তাহলে শুধুমাত্র পার্সেন্ট ইন্টু 10⁹ বের করলেই অ্যান্সারটা চলে আসবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? মনে হয় বুঝাতে পেরেছি। আর যদি কথা না বলেন তাহলে ক্লাস শেষ করে দেবো, কোনো সমস্যা নেই। আমি চুরি করেও পড়াইতে পারি, আমি চুরি করে চাইলে আপনাকে এই অধ্যায় এতক্ষণ শেষ করে দিতাম। আপনি জানেনও না আমি কেমনি শেষ করব, আপনি বুঝতেও পাবেন না আমি কোথায় ফাঁকি মারছি। কিন্তু আমার কাছে তোমরা আমানত, কিয়ামতের দিন আমি ওই কোনো দায়ভার নিতে পারবো না। আমি কিয়ামতের দিন কোনো দায়ভার আমি নিব না। মরে গেলে আমি কোনো দায়ভার নিব না। তোমাদেরকে আমার দায়িত্ব শেখানো, তোমাদেরকে আমি শেখাবো। যারা ক্লাস করবেন না এটা তাদের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, চলে আসি। আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। ভাইয়া তুল্য সংখ্যাটা কি? সেটাই হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, সেটাই হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। ভাইয়া তুল্য সংখ্যা জিনিসটা কি? তুল্য সংখ্যা জিনিসটা কি? এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তুল্য সংখ্যা জিনিসটা কি? দেখেন, এখানে তুল্য সংখ্যা বের করার কিছু কিছু প্রসেস আছে, ঠিক আছে? তুল্য সংখ্যা বের করার কিছু কিছু প্রসেস আছে, কিভাবে তুল্য সংখ্যা বের করব। এখন এই নর্মালিটির সাথে আবার মোলারিটির একটা সম্পর্ক আছে। মোলারিটি is equal to normality divided by 2. বললে বলবে তুল্য সংখ্যা। অথবা আপনি এইভাবে বলতে পারেন যে নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। এটা তো তুল্য সংখ্যা বের করতে হবে আমাকে। তুল্য সংখ্যা বের করেন। তুল্য সংখ্যা বের করার কিছু কিছু প্রসেস আছে, ঠিক আছে? তুল্য সংখ্যা বের করার কিছু কিছু প্রসেস আছে। একটা যদি ধাতুর তুল্য সংখ্যা বের করেন, ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী। এখন মনে করেন যে আপনি বললেন ম্যাগনেসিয়াম, এর তুল্য সংখ্যা কত? ডিরেক্টলি 2। অ্যালুমিনিয়াম, এর তুল্য সংখ্যা কত? ডিরেক্টলি 3। অধাতুর তুল্য সংখ্যা যোজনী ইন্টু অণুতে পরমাণু সংখ্যা। যদি আমি বলি যে অক্সিজেনের তুল্য সংখ্যা কত? যোজনী হচ্ছে 2, অণুতে পরমাণু সংখ্যা 2, ইকুয়াল হচ্ছে 4। ঠিক আছে? যোজনী 2। আচ্ছা, ক্লাস আপনাদের করতে ইচ্ছা করতেছে না, তাহলে বুঝতেই পারতেছে আপনারা এগুলা পারেন, তাহলে আমি এটা টানি শেষ করে দিচ্ছি। দেখেন, নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে 0।
নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা 0। যখন মানুষের চান্স পাওয়ার ইচ্ছা থাকে তখন মানুষের পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন ওদের আগে শেখার ইচ্ছা থাকে। যদি আপনি মনে করেন আচ্ছা এগুলো পারি, তাহলে ঠিক আছে, ওয়েলকাম, দেন ইউ ক্যান গো নাও। নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে 0। চলে আসেন এরপরে অ্যাসিডের তুল্য সংখ্যা। এটাকে বলা হয় অম্লের ক্ষারকত্ব। এটাকে বলা হয় অম্লের ক্ষারকত্ব। অ্যাসিডের তুল্য সংখ্যা আপনি বের করবেন হাইড্রোজেনের সংখ্যা। ব্যতিক্রম H3PO2, H3PO3, এটা 2, এটা 1। কেন? ওই আপনারা জানেন, আপনারা পণ্ডিত সবাই, নিজে নিজেই করে নেবেন। তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে এটা, হাইড্রোজেনের সংখ্যা। চলে আসে ক্ষারকের তুল্য সংখ্যা। এটাকে বলা হয় ক্ষারকের অম্লত্ব। এটা হচ্ছে OH এর সংখ্যা অথবা লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। আবারও বলি, এটা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা অথবা লোন পেয়ারের ইলেকট্রন সংখ্যা। লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। আবারও বলি, অ্যাসিডের তুল্য সংখ্যা অথবা লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। যেমন মনে করেন অ্যামোনিয়া। অ্যামোনিয়ার যদি বলে অম্লত্ব কত, বলবেন 1, কারণ এখানে লোন পেয়ার ইলেকট্রন একটা। আবার যদি বলে CaOH2, তাহলে এর অম্লত্ব কত, 2, কারণ এখানে OH এর সংখ্যা কত, 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এর তুল্য সংখ্যা কত, হাইড্রোক্সাইড 3। কথা মনে হয় বুঝতে পারছেন। OH যতগুলা দিবে ঠিক ততগুলাই হবে তার ক্ষারকের তুল্য সংখ্যা। এটাকে বলে ক্ষারকের অম্লত্ব। চলে আসেন, ক্ষারকের অম্লত্ব বুঝছেন, খুবই ভালো কথা। এরপরে চলে আসি অক্সাইডের তুল্য সংখ্যা। লেখেন অক্সাইডের তুল্য সংখ্যা। আপনাদের ক্লাস আমি আর 20 মিনিট নিব, আপনারা ক্লাস করতে চান না খামাকে, আমি ক্লাস নিয়ে কি করবো? আচ্ছা দেখেন, সবাই এত পণ্ডিত আমি জানতাম না, জানলে তো ক্লাসটাই দিতাম না, বলতাম যে এটা পড়ে নিও, পরীক্ষা নিব। পরীক্ষা তো হচ্ছে, পরীক্ষা তো কেউ দেন না, আমি জানি তো আপনাদের পরীক্ষা বেশিরভাগই কেউ দেন না। খুবই ভালো, কংগ্রাচুলেশন আপনাদেরকে। চলে আসি অক্সাইডের তুল্য সংখ্যা। এটা অবশ্যই ধাতুর অক্সাইড, অবশ্যই এটা মনে রাখবেন, ধাতুর অক্সাইড। দেখেন ক্যাটায়নের চার্জ ইন্টু পরমাণু সংখ্যা। ক্যাটায়ন সংখ্যা লিখলেও হবে। It's not hydroxide, but it is oxide.
তাহলে বের করেন তো Al2O3 এর তুল্য সংখ্যা কত? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, এর তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা কত? দেখেন, ক্যাটায়নের চার্জ হচ্ছে 3, অন্যদের পরমাণু সংখ্যা হচ্ছে 2, তাহলে আসবে 6। ভাই এগুলা মুখস্থ করবো না, না করলেও চলবে। দেখেন কিভাবে করবেন, আপনি যে কোনো একটা নেন অক্সাইড, যেমন Fe2O3, এর সাথে আপনি যে কোনো একটা HCl মিশান, তারপরে দেখেন প্রোডাক্টটা কি আসে। এই জায়গায় যে অণুর সংখ্যাটা আসবে, এই জায়গায় যে অণুর সংখ্যাটা আসবে, এই জায়গার অণুর সংখ্যাটা, সেটাই হবে হচ্ছে আপনার এই এই অক্সাইডের তুল্য সংখ্যা, এই অক্সাইডের তুল্য সংখ্যা, আর কিছু না। এই অক্সাইডের কি তুল্য সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা রিয়াকশনের মাধ্যমে, এটাই হয় সাধারণত। ঠিক আছে, রিয়াকশনের মাধ্যমে। আপনি এখন দেখেন এইটা তুল্য সংখ্যাটা আপনি মুখস্থ করবেন কেন? মুখস্থ করবেন কেন? রিয়াকশন করেন, রিয়াকশন করেন, দেখেন কি আসে। ঠিক আছে, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, আপনারা সবাই পণ্ডিত, অবশ্যই বুঝছেন এই মেলা। ঠিক আছে, এই ক্লিয়ার? আচ্ছা, কেউ কথা বলে না, ঠিক আছে, ক্লাস শেষ করবো আমি এখন, কারণ আপনাদের স্বতঃস্ফূর্ত যদি পার্টিসিপেশন না থাকে। পরেরটার মান আমি কেন বলবো? এইটার মান আমি কেন বলবো? এটা বের করো। এটাতে আমি বললাম যে রিয়াকশন দিয়ে বের করো, যেমন Al2O3, এখানে তুমি রিয়াকশন দিয়ে বের করো, HCl দিয়ে বের করো, বের করো। সব যদি আমি বলে দিচ্ছি তাহলে পণ্ডিত আমি, ক্লাস করস না কেন তোরা? 4 জন ক্লাস করতে আসছোস, হ্যাঁ? জানোসই না এখন এইটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত? কেন এটার ইকুইভ্যালেন্ট নাম্বার আমি বলে দেবো। করো, তুমি করো, সমস্যা কি? তুমি করো, রিয়াকশন করো, রিয়াকশন করে বের করো, সমস্যা নেই তো। এটা রিয়াকশন করে বের করো। তোদেরকে একটা কথা আমি বারবার বলি যে আসলে ওই যে বলে না যে বৃক্ষ তোমার ফল কি, এই কাজ কি, ফলে পরিচয় দেখা যাবে। ওই বাইরে যায় বদনাম করাটা খুব সহজ, ঠান্ডা মাথায় বলি, বাইরে যায় বদনাম করাটা খুব সহজ। যেই জায়গায় যায় বদনাম করিস, সেই জায়গার এখনো সিলেবাস শেষ হয় নাই। 20%, মানে 30% বা 40% শেষ হয়েছে, 60% বাকি আছে। যে জায়গায় যায় কোর্স বেচতে চাইস, তোরা এত পরিমাণ খারাপ, তোরা শুধু দেখবি কি, ও বাবা চাকচিক্য, ও মোটিভেশন, ও ওয়াও, আই লাভ দিস। যা বাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই আমার। তোরা যাবি, দেখ, দেখ এটা এখন তোরা রিয়াকশন কর কি আসে, দেখ, তোরা যাবি শিখবি। দেখ এটা রিয়াকশন করবি, আসবে হচ্ছে FeCl3 প্লাস হচ্ছে H2। এখানে Cl3 আছে, Fe আছে একটা, এখানে দুইটা আছে, তুই যদি এখানে দুইটা দিস তাহলে ক্লোরিন হয়ে যাচ্ছে 6টা, তার মানে এখানে আমার 6টা ক্লোরিন দেয়াই লাগতেছে, এই যে 6, তার মানে তুল্য সংখ্যা 6, তুল্য সংখ্যা 6 আসবে। ঠিক আছে,
তুল্য সংখ্যা 6 আসবে। যাই হোক, ঠিক আছে। এইভাবে আসলে আমি মানে এইবার সত্যি বলতেছি, এর পরের থেকে আমি আর ইয়ে করবো না। তোকে গাইল দেই নাই, যারা ক্লাস করে না তাকে গাইল দিচ্ছি। তুই শিখতে চাইছিস, সেটার জন্য আমার ভালো লাগছে, এন্ড আমি শিখাই দিছি কিন্তু অলরেডি। ঠিক আছে, শিখাই দিছি। আহ এটা কিন্তু হিসাবের ইয়ে, তোদেরকে আমি গাইল দেই খামাগাই, কিন্তু তোদের সাথে তো আর ছাড়া কথা বলা যায় না, তাই না? চলে আয়। আহ জারক বিজারকের তুল্য সংখ্যা। তোদেরকে গাইল দিয়ে তো আমার লাভ নেই, তোরা তো ক্লাস করতেছিস। আমি আরো এটার ক্লাস নিব, এটা আরো একটা ক্লাস নিব। এটা আজকে লাস্ট লেকচার না, সেকেন্ড লাস্ট লেকচার। লেখো জারণ মানের পরিবর্তন, এটা 3টা ক্লাস লাগে না। পরমাণু। তাহলে দেখো জারণ মানের পরিবর্তন ইন্টু পরমাণুর সংখ্যা যদি দেখো, তাহলে জারণ মানের পরিবর্তন কতটুকু হয়? আবার বলি, জারণ মানের পরিবর্তন কতটুকু হয়েছে? কে এম এন ও 4, যদি এটাই বলি আমি, এর জারণ মান, এর জারণ মানের পরিবর্তন হচ্ছে +5। জারণ মানের পরিবর্তন হচ্ছে +5, অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে 1, তার মানে এখানে তুল্য সংখ্যা হচ্ছে 5। আজকে এ পর্যন্তই থাকবে। আমি